আমরা কেন আজকে এই অবস্থায় এসে পৌঁছেছি। তো আপনি যেটা উনি বলেছেন কিনোট স্পিকার অথবা সভাপতি, এগুলি এখানে বাংলাদেশের সার্বিক চিত্র দেখলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ রাষ্ট্র কত ভঙ্গুর অবস্থায় আছে। সিপিডি একটা রিপোর্ট তৈরি করেছে, আপনারা জানেন, হোয়াইট পেপার। সে পেপারটা পড়ার সৌভাগ্য আমার হয়েছে। প্রত্যেকটা সেক্টর আমাদের দেশের শাসন ব্যবস্থা ভঙ্গুর। এখান থেকে আমরা কিভাবে উঠে আসবো আমি জানি না, তবে আমরা চেষ্টা করব এবং আমি স্বপ্ন দেখি যে আমরা একদিন উঠে আসতে পারবো। আর আমি এটাও বলতে চাই সভায় যে প্রফেসর ইউনূসের প্রতি কিন্তু আমরা কৃতজ্ঞ থাকবো, কারণ আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছিলাম 5ই অগস্টে যে উনি যদি এসে না দাঁড়াতেন তাহলে আমি মনে করি এখানে ভারতীয় আপনার ইন্টারফেয়ারেন্স হতো। যেহেতু তার আন্তর্জাতিক পরিচিতি, সেজন্য উনি এসে দাঁড়িয়েছেন, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। এটাও স্বীকার করবো যে উনি ঠিক মতো কাজগুলি করতে পারছেন না। সরকারের অনেক দুর্বলতা আমাদের নজরে পড়ছে, কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে। কতদূর ধরব জানি না। যেনা আমিনুল করিম সাহেব যে প্রশ্নগুলি উঠিয়েছেন ওগুলি আমি অল্প করে পড়ব। উনি জাতিগত ব্যবস্থার কথা উঠিয়েছেন, যেটা আমাদের সংবিধানেও আপনার মূলনীতির মধ্যেও এসেছে। জাতি, আপনার একটা জাতির মধ্যে আপনার যেটা কতগুলি বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলি কিন্তু আমাদের সবই আছে। ধর্ম এক, ভাষা এক, এছাড়া অনেক জাতি আছে পৃথিবীতে যাদের এগুলি কিন্তু কমন না, কিন্তু তারপরেও তারা জাতি গঠন করেছে। প্রথমত আপনি যদি বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন তাহলে আপনার একটা প্রশ্ন আসে যেটা আপনার অত্যন্ত বিজ্ঞ একজন ঐতিহাসিক, আমরা সবাই তার নাম জানি, নিহারঞ্জন গুপ্ত, যিনি আপনার প্রাচীন বাংলার উপরে তার যে বই, সেটা আমাদের ইতিহাসের প্রত্যেক ছাত্রই পড়ে। সেখানে কিন্তু উনি বলেছেন যে আপনারা যে বাংলাদেশ করছেন, নাম দিচ্ছেন বাংলাদেশ, তার মানে এখানে সব বাঙালির দেশ। এটা তো আপনি ওয়েস্ট বেঙ্গলকে বাদ দিয়ে কি করে বাংলাদেশ করবেন? আপনার আসামে যে এতগুলি বাঙালি আছে তাদেরকে বাদ দিয়ে কি করে বাংলাদেশ করবে? বাঙালি জাতীয়তাবাদটা আমার ব্যক্তিগত মত এবং নিরঞ্জন গুপ্তের সঙ্গে আমি একমত। এটা ফ্যাক্টিশাস যে জাতীয়তাবাদের কথা আমাদেরকে বলা হয়েছে, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছে, যে আমরা এই এলাকার জনগোষ্ঠী একটা হিস্টোরিক প্রসেসের ভিতর দিয়ে সেই দেশকে গঠন করেছি। সুতরাং আমাদের দেশের এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রত্যেকে আমরা বাংলাদেশী। এই ভিত্তিতে আমরা কিন্তু জাতি গঠন করতে পারি। আর একটা জিনিস আমি ওনার সঙ্গে দ্বিমত পোষণ করবেন, দেখেন আমি অনেক জায়গায় হয়তো দ্বিমত পোষণ করবো, আপনারা মাইন্ড করবেন না, কারণ আমার অনেক কথাই লোকে পছন্দ করে না। পাহাড়ি অঞ্চলের যে কথা উনি বলেছেন যে আমাদের ওখানে সমস্যাটা খুব কম, এটা ঠিক নয়। পার্বত্য চট্টগ্রাম আমাদের জন্য একটা বিরাট সমস্যা, আমাদের জাতি গঠনের জন্য বিরাট সমস্যা। পার্বত্য চট্টগ্রামকে আমাদের রাজনীতিবিদরা অথবা যারা ক্ষমতায় আসবেন তাদের এটা অত্যন্ত গভীরভাবে অনুধাবন করার জন্য আমি অনুরোধ করছি। গভীরভাবে অনুধাবন করে এই সমস্যাকে কি করে সমাধান করে পাহাড়ি অঞ্চলের লোকদেরকে আমাদের জাতি রাষ্ট্রের একটা অংশীদার হিসাবে প্রমাণ করতে পারি বা ব্যবস্থা দিতে না পারি, ততদিন পর্যন্ত আমাদের রাষ্ট্র ভঙ্গুরই থেকে যাবে। এটা আমি বললাম জাতি গঠনের ব্যাপারে। আর একটা কথা উনি যেটা বলেছেন, সংবিধান, অনেকগুলি কথাই উনি বলেছেন। সংবিধানটা ধরা যাক, সংবিধানে উনি বলেছেন মূলনীতির কথা। মূলনীতির বহু জিনিসে আপনার আমি পুরাটা পড়েছি। মূলনীতির দু একটা ব্যাপার, যেরকম উনি সেকুলারিজম বাদ দিয়ে বলেছেন বহুত্ববাদ। তো বহুত্ববাদ হলো প্লুরালিজম। সেকুলারিজম কিন্তু অনেক দেশে কিন্তু সেকুলারকে ইন্টারপ্রিটেশন করা হয় আপনার বহুত্ববাদ কি। বহুত্ববাদ মানে আপনার সব রকমের ধর্ম সবাই সব অবস্থানে থেকে
সেখানে থাকতে পারবে, মতামত, ধর্ম, ভাষা, এটাও আপনার বহুত্ববাদের অংশ। সেকুলারিজম কথাটা যেহেতু বাদ দিয়েছে, আমার বিশ্বাস এই কারণে যে সেকুলারিজম কথাটাকে আপনার ধরেন নেপালের কনস্টিটিউশনে সেকুলারিজম লেখা হয়েছে, নতুন কনস্টিটিউশনে। ইন্ডিয়ার কনস্টিটিউশনের সেকুলারিজমটা কিন্তু অনেক পরে আসা হয়েছে, এটা ওনাদের 75th অ্যামেন্ডমেন্টে। কারণ যখন আপনার ইন্ডিয়াতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সেকুলারিজম নিয়ে বিতর্ক হচ্ছিল, নেহরু এটাকে ইনক্লুড করতে চেয়েছিলেন সংবিধানে, কিন্তু আহমেদাবাদ, সরি ওর নামটা কি ভুলে যাচ্ছি, যিনি আপনার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলেছিলেন যে না, ইন্ডিয়াতে আবার সেকুলারিজম কথাটা লিখতে হবে কেন? কারণ ইন্ডিয়া এমন একটা ভূখণ্ড, এখানে যুগে যুগে যারা বাইরে নিগৃহীত হয়েছে তারা এখানে এসে আশ্রয় নিয়েছে, যেরকম জর্জরিয়ানরা এখানে আশ্রয় নিয়েছে। এখানে শিয়া সুন্নির যখন প্রবলেম হয় আব্বাসিয়ার সময়, রাজত্বের সময়, তখন অনেক শিয়া কিন্তু ইন্ডিয়াতে এসে আশ্রয় নিয়েছে। সুতরাং এখানে লেখার দরকার, কিন্তু পরবর্তী পর্যায়ে রাজনৈতিক কারণে ইন্দিরা গান্ধী এটা কনস্টিটিউশনে ইনক্লুড করে নেয়। সুতরাং বাংলাদেশের সেকুলারিজম জিনিসটা, যেটা আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট অত্যন্ত অন্যায়ভাবে ব্যবহার করেছিল, যে সেকুলারিজম মানে হলো ইসলাম বিরোধ করতে হবে, আপনি ইসলামের বিরোধী হলে পরে আপনি সেকুলার। এটা হলো সেকুলারিজম একটা অত্যন্ত ভুল ইন্টারপ্রিটেশন যেটা আওয়ামী লীগ দিয়েছিল, যে জন্য সেকুলার শব্দটা আমাদের কাছে এখন একটা হয়ে গেছে, অনিয়া হয়ে গেছে, সেই জন্য বহুত্ববাদ। এটা ঠিক আছে। আর একটা কথা, যেখানে এটা এই মতের সঙ্গে আপনারা অনেকেই এখানে মিল হবে না, কিন্তু তবু আমি বলবো, কারণ বলাটাই আমার কাজ। আপনারা বলছেন যে সব ধর্মের এখানে এখানে হবে, সহ অবস্থান হবে, তাহলে আপনি ইসলামকে কি করে রাষ্ট্র ধর্ম হিসেবে রাখবেন? রাষ্ট্রের কি কোনো ধর্ম আছে? রাষ্ট্রের কোনো ধর্ম নাই। রাষ্ট্র যেটা করে সেটা হলো সবাইকে যার যার ধর্ম সেটাকে পালন করার অধিকার দেয়, কিন্তু রাষ্ট্র নিজে থেকে কোনো ধর্মকে, কোনো পার্টিকুলার ধর্মকে ব্যাক করে না, অথবা তাকে উৎসাহ দেয় না, যেরকম মোদি করছে ইন্ডিয়াতে, যে হিন্দু ধর্মটা কিসে আপনার প্রাধান্য দিচ্ছে, রাষ্ট্রের টাকা খরচ করছে। সুতরাং এটা একটা খুব বিতর্কিত, কিন্তু আমি বললাম এটা আমার ব্যক্তিগত মতামত। ধর্মের সহনশীলতা আন্তরে এখানে আমাদের ইসলামিক পন্থী লোকজন বসে আছেন, তারা পছন্দ করবেন না, অনেকেই আছেন পছন্দ করবেন না, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে ধর্মের সহাবস্থান থাকবে বাংলাদেশে, তাহলে রাষ্ট্রে কোনো ধর্ম থাকতে পারে না। এটা আমার মতামত, আপনারা লিখে নিতে পারেন আপনাদের ইয়েতে, পরবর্তী পর্যায়ে আপনি। তারপরে দ্বিতীয় যেটা বলেছেন উনি, আপনার ধর্মের ব্যাপারে, রাষ্ট্রের মূলনীতির ব্যাপারে, জাতিগত ইয়ের ব্যাপারে, রাষ্ট্র গঠনে কি করতে হবে? রাষ্ট্র গঠন কিন্তু একটা, যেটাকে বলে টু ওয়ে প্রসেস, মানে সমাজ থেকে অনেক কিছু আপনার, যারা রাষ্ট্রের ক্ষমতায় যাবে সমাজ থেকে অনেক সাজেশন যাবে তাদের কাছে, আবার রাষ্ট্র এমন অনেক নীতি অবলম্বন করবে যাতে রাষ্ট্রকে আপনার গঠন করতে সাহায্য করবে। সুতরাং রাষ্ট্র গঠনে সমাজের যেরকম ভূমিকা আছে, রাষ্ট্রের ভূমিকা কিন্তু আরো বেশি, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে রাষ্ট্রের ভূমিকা এখানে অত্যন্ত বেশি। রাষ্ট্রের প্রত্যেকটা পলিসি আমাদেরকে এফেক্ট করে। সুতরাং সমাজ গঠনে, মনন গঠনে আপনার রাষ্ট্রের বিশাল একটা ভূমিকা থাকবে, কিন্তু সেই রাষ্ট্রটা হতে হবে আপনার গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, কারণ আপনার গণতান্ত্রিক রাষ্ট্রের যে কথাটা জেনারেল সাহেব বলেছেন, সভাপতি মহোদয় বলেছেন, যে সাম্য, মানবতা, মানবিক বোধ, জাস্টিস, এগুলি আপনার গণতন্ত্র থাকলে পরে আপনার এনশিওর করতে সুবিধা হয়। আবার অন্য একটা সিস্টেম আছে, যেমন ধরেন চীনে আছে অথরিটেরিয়ান সিস্টেম, কর্তৃত্ববাদী সিস্টেম, সেখানে কিন্তু জনগণের আপনার এই বেসিক মূল্যবোধ জিনিসগুলি তারা পাচ্ছে, কিন্তু সেখানে তাদের কোনো স্বাধীনতা নাই, তাদের কোনো মুক্ত চিন্তার নাই, ইত্যাদি ইত্যাদি। সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্র করতে হলে আপনার একটা এটা দুটাই পেতে হলে আপনার একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে হবে।
গণতান্ত্রিক রাষ্ট্র হতে হলে আপনার একটা গণতান্ত্রিক সংবিধান থাকবে, যে সংবিধানের জন্য আমরা একটা কমিশন করা হয়েছে। এই কমিশন অনেক সুপারিশ মানে দিয়েছে, আমি ওটা পড়েছি। আপনার এইগুলি আপনার যারা রাজনৈতিক দল আছে, বিভিন্ন দল, তারা আলাপ আলোচনা করে মূল যে সমস্ত আজকের কাগজে আমি যেটা পড়লাম